আচ্ছা, আমরা তো রোজই টাকা ব্যবহার করি, তাই না? আয় করি, খরচ করি, কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই টাকার পেছনে আসলে কি সিস্টেম কাজ করছে? চলুন আজ সেই গোপন রহস্যটাকে একটু ঘেঁটে দেখা যাক। মানে এই যে টাকা, এটা ঠিক কোথা থেকে আসে? কেন হঠাৎ করে এর দাম কমে যায় বা বেড়ে যায়? আর সবচেয়ে বড় প্রশ্নটা হলো, কেন কিছু মানুষ দিন দিন আরও ধনী হয় আর বাকিরা যেখানে ছিল সেখানেই থেকে যায়? চলুন একদম শুরু থেকে শুরু করা যাক। টাকার যে গল্পটা আমরা ছোটবেলা থেকে শুনে এসছি, প্রথমে সেটা একবার দেখে নিই। একসময় তো টাকা পয়সার কোনো ব্যাপারই ছিল না। তখন চলত বার্টার সিস্টেম, মানে জিনিসের বদলে জিনিস। ধরুন চালের বদলে ডাল, তারপর এলো সোনারূপার মুদ্রা, ধীরে ধীরে এলো কাগজের নোট, আর এখন তো আমরা বেশিরভাগ সময় শুধু ডিজিটাল নম্বরই দেখি, তাই না? মানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যালেন্স। আমাদের অনেকেরই ধারণা যে সরকার টাকা ছাপে, কিন্তু আসল গল্পটা কিন্তু এখানে নয়। আসল ক্ষমতাটা আছে সেন্ট্রাল ব্যাঙ্কগুলোর হাতে। যেমন ধরুন আমাদের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আমেরিকার ফেডারেল রিজার্ভ। এরাই হলো টাকার আসল নিয়ন্ত্রক। তার মানে কি দাঁড়ালো? আজকের টাকা কিন্তু শুধু একটা কাগজের টুকরো নয়, এটা আসলে একটা বিশ্বাসের উপর তৈরি হওয়া সিস্টেম, একটা সংখ্যা মাত্র। আর এই সেন্ট্রাল ব্যাঙ্কগুলোই ঠিক করে দেয় যে ওই সংখ্যার আসল মূল্য কতটা হবে। পুরোটাই কিন্তু বিশ্বাসের খেলা। বেশ, এবার চলুন সবচেয়ে বড় আর অদ্ভুত রহস্যটার দিকে যাওয়া যাক। কিভাবে ব্যাঙ্কগুলো বলা যেতে পারে প্রায় শূন্য থেকেই নতুন টাকা তৈরি করে ফেলে। এই পুরো সিস্টেমটার একটা গালভরা নাম আছে, ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাংকিং। সহজ কথায়, এই সিস্টেমে কমার্শিয়াল ব্যাংকগুলো আমাদের জমানো টাকার একটা সামান্য অংশ রেখে বাকিটা লোন হিসেবে দিয়ে দেয়। আর এই লোন দেওয়ার প্রক্রিয়া থেকেই নতুন টাকা তৈরি হয়। ব্যাপারটা আসলে খুব মজার। ধরুন কেউ একজন ব্যাংকে ১,০০০ টাকা রাখল। এখন ব্যাংক কি করবে? ব্যাংক কিন্তু পুরো টাকাটা সিন্ধুকে ভরে রেখে দেবে না। ওরা হয়তো ১০০ টাকা রেখে বাকি ৯০০ টাকা আরেকজনকে লোন দিয়ে দেবে। এবার সেই ৯০০ টাকা যার কাছে গেল, উনি তো সেটা অন্য আরেকটা ব্যাংকে জমা রাখবেন, তাই না? সেই ব্যাংক আবার ওখান থেকে একটা অংশ রেখে বাকিটা লোন দেবে। আর এইভাবেই এই চক্রটা চলতেই থাকে। মানে শুরুর ওই ১,০০০ টাকা থেকেই সিস্টেমে কয়েক গুণ বেশি টাকা তৈরি হয়ে গেল। এর ফল কি? ফল হল আমাদের অর্থনীতিতে যে বিশাল পরিমাণ টাকা ঘটছে তার বেশিরভাগই কিন্তু কাগজের নোট নয়। এগুলো আসলে এই লোন দেওয়ার চক্করে তৈরি হওয়া ডিজিটাল এন্ট্রি, বা সোজা কথায় ডিজিটাল ক্রেডিট। আচ্ছা, যদি এত সহজে সিস্টেমে নতুন টাকা চলে আসে, তাহলে আমাদের পকেটে যে টাকাটা আছে তার মূল্যের উপর এর কি প্রভাব পড়তে পারে? প্রতিবার যখন সিস্টেমে এভাবে নতুন টাকা যোগ করা হয়, তখন জন্ম নেয় মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন। সোজা কথায় টাকার দাম কমে যায়। ভাবুন তো, ১০ বছর আগে ১০০ টাকা দিয়ে যা যা কিনতে পারতেন, আজ কি তা পারেন? পারেন না। কারণ বাজারে টাকার পরিমাণ বেড়ে গেছে, তাই প্রত্যেকটা টাকার কেনার ক্ষমতাও কমে গেছে। তাহলে এখান থেকে কি শেখার আছে? শিক্ষাটা খুব সহজ আর স্পষ্ট। শুধু টাকা জমিয়ে রাখলে সময়ের সাথে সাথে তার মূল্য কমবেই। অন্যদিকে টাকাকে যদি সঠিক জায়গায় বিনিয়োগ করা যায়, তবেই তার মূল্য বাড়ে। আর এই ইনফ্লেশনের খেলাটা কিন্তু সবার জন্য সমান নয়। এই সিস্টেমটাই ধনী আর গরিবের মধ্যে একটা বিশাল পার্থক্য তৈরি করে। আর পুরোটাই নির্ভর করে কে এই খেলাটা কতটা ভালো বোঝে তার উপর। এখানেই কিন্তু দুটো আলাদা মানসিকতার জন্ম হয়। একদিকে আছে সেই সব মানুষ যারা টাকার জন্য কাজ করে, মাস শেষে মাইনে পায়, আর সেই টাকাটা চলে যায় ঘরের দরকারি জিনিস, বিল মেটাতে আর লোন শোধ করতে। কিন্তু আরেকদিকে যারা এই খেলাটা বোঝে, তারা ঠিক উল্টোটা করে। তারা এমন জিনিস কেনে যেটাকে বলে অ্যাসেট, মানে সম্পদ। যেমন ধরুন কোনো ব্যবসা, শেয়ার বা নতুন কোনো টেকনোলজি। তারা টাকাকে এমন জায়গায় খাটায় যাতে টাকাটাই তাদের জন্য আরও টাকা কামাতে শুরু করে। তাহলে প্রশ্ন হল, এই সিস্টেমের একজন সাধারণ পণ বা ঘুঁটি হয়ে না থেকে এর পরিচালক হওয়া যায় কিভাবে? সবার আগে এটা বুঝতে হবে যে টাকা নিজে ভালো নয়, খারাপও নয়। এটা আসলে একটা যন্ত্রের মতো, একটা টুল। এর শক্তিটা সম্পূর্ণ নির্ভর করে যে এটা ব্যবহার করছে তার উপর। দেখুন, আসল সম্পদ মানে কিন্তু শুধু খরচ করা নয়। আসল সম্পদ হল টাকাকে উন্নতির একটা মাধ্যম হিসেবে দেখা। এটা দিয়ে অন্যকে সাহায্য করা যায়, নিজেকে আরও ভালো বানানো যায়, আর একটা সুরক্ষিত ভবিষ্যৎ তৈরি করা যায়। আর এই টাকার সিস্টেম কিন্তু থেমে নেই, এটা আবারও বদলাচ্ছে। এখন এটা কাগজ বা ডিজিটাল নাম্বার থেকেও আরও এক ধাপ এগিয়ে যাচ্ছে। আজকাল টাকা তো আর হাতে ছোঁয়াও যায় না। এখন এটা ইউপিআই-এর মতো পেমেন্ট সিস্টেম, ক্রেডিট কার্ডের ডিজিটাল লোন, এমনকি ক্রিপ্টোকারেন্সি বা ব্লকচেনের মতো সম্পূর্ণ নতুন প্রযুক্তির ওপর ভর করে টিকে আছে। মানে এখন টাকা মানে শুধুই ডেটা আর বিশ্বাস। তাহলে চলুন একদম শুরুতে যে প্রশ্নটা দিয়ে শুরু করেছিলাম সেখানে আবার ফিরে যাই।
কিন্তু এবার একটা নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে টাকা আসলে কি? উত্তরটা খুব সহজ কিন্তু ভীষণ শক্তিশালী। টাকা হলো একটা টুল, আর এর আসল ক্ষমতাটা লুকিয়ে আছে এর ব্যবহারের মধ্যে। যে মুহূর্তে কেউ এটা বুঝে ফেলবে, সেই মুহূর্তেই এর ওপর নিয়ন্ত্রণ চলে আসবে। হয় এর দাস হয়ে থাকা যায়, নয়তো এর পরিচালক হওয়া যায়। কোনটা হবেন, সেই পছন্দটা নির্ভর করছে এই সিস্টেমটাকে ঠিক কতটা বোঝা গেল তার ওপর। এই জ্ঞানটাই কিন্তু আসল পার্থক্য করে দেয়। শেষ করার আগে এই কথাটা মনে রাখা খুব জরুরি, শুধু টাকা আয় করলেই হবে না, শিখতে হবে টাকা নিজে কিভাবে টাকা আয় করে। এই সিস্টেমটা বুঝতে পারা মানে কিন্তু নিজের আর্থিক ভবিষ্যতের চাবিকাঠিটা নিজের হাতে তুলে নেওয়া। সহজে লোন পেতে ভরসাযোগ্য এবং একমাত্র প্রতিষ্ঠান হলো নিধিমার্গ। এখানে আপনি পাবেন সমস্ত রকম লোন সবচাইতে কম ইন্টারেস্টে এবং সম্পূর্ণ সহযোগিতায়। Lo no mane ni di mark, Porsche mane ni di mark. Lo no mane ni di mark, Porsche mane ni di mark. সহজে লোন পেতে ভরসাযোগ্য এবং একমাত্র প্রতিষ্ঠান হলো নিধিমার্গ। এখানে আপনি পাবেন সমস্ত রকম লোন সবচাইতে কম ইন্টারেস্টে এবং সম্পূর্ণ সহযোগিতায়। Lo no mane ni di mark,